ফার্স্ট পার্টের পর চলে আসে সেকেন্ড পার্টে প্ল্যান বি নিয়ে। কি ছিল প্ল্যান বি? আর আপনারা যদি আগের ফার্স্ট পার্টটি না দেখে থাকেন তাহলে এক্ষুনি আগে ফার্স্ট পার্টটি দেখুন, লিঙ্কটি নিচে দেওয়া আছে, নয়তো কিছুই বুঝবেন না। প্ল্যান বি অনুযায়ী নারায়ণ আপ্তে এই দায়িত্ব বাডগের উপর চাপিয়ে দেন। পাওয়াকে পুরোপুরি এই প্ল্যান থেকে বাদ দেওয়া হয়নি, যাতে তিনি এই প্ল্যানের কথা কাউকে বলে না দেয়। তাই তাকে একটি নতুন দায়িত্ব দেওয়া হয়। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল গান্ধীর প্রার্থনার মাঠে বাইরে গান কটন স্ল্যাব দিয়ে একটি বিস্ফোরণ ঘটাতে, যাতে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্ল্যান ছিল যে পাওয়া ওই দিকে বিস্ফোরণ ঘটাবে এবং অন্যরা হাতবোমা নিক্ষেপ করবে এবং এই বিশৃঙ্খলার মধ্যে বাডগে গান্ধীজিকে গুলি করে দেবে। কিন্তু 20 জানুয়ারি আসার পর প্ল্যান বিও বিফল হয়ে যায়। পাওয়া প্ল্যান অনুযায়ী বিস্ফোরণ তো ঘটিয়ে দেয়, কিন্তু বাডগে শেষ মুহূর্তে ভয় পেয়ে যায়। তিনি তাদের পালানোর জন্য ব্যবহৃত ট্যাক্সির পিছনের সিটের নিচে তার রিভলভার লুকিয়ে রাখেন। এদিকে নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে এবং গোপাল গডসে ট্যাক্সিতে পালিয়ে যায়। এটি ছিল ওই সেই ট্যাক্সিটাই। যখন তারা ট্যাক্সির পিছনের সিটের নিচে দেখেন, তারা রিভলভারটি খুঁজে পান। এদিকে যখন বাডগে বের হয়, তিনি দেখেন যে গডসে ভাই, আপ্তে বা ট্যাক্সি কেউই নেই। এখন বাডগে বুঝতে পারেন যে তারা তাকে ফাঁসানোর প্ল্যান করেছিল। কিছুক্ষণ পর তারা আবার হিন্দু মহাসভার অফিসে মিলিত হয় এবং আপ্তে এবং গডসে বাডগেকে জিজ্ঞেস করেন কি ঘটেছে। বাডগে তাদের খারাপ ভাষায় গালিগালাজ করে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিড়লা হাউসে বিস্ফোরণের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ পাওয়াকে গ্রেপ্তার করে নেয়। মহাত্মা গান্ধীও সেখানে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর তিনি অন্যদের বলেন যে ভয় পাওয়ার কিছু নেই। যদি তারা এইভাবে এইটুকুই ভয় পায়, তাহলে সেখানে যদি সত্যিই কিছু ঘটে তাহলে আমাদের কি অবস্থা হবে। তিনি বলেন এটি কিছুই না, আমাদের কাছে এই ঘটনার আসল ভিডিও ফুটেজ রয়েছে। ऐसे हम डर जाएंगे तो सचमुच यहाँ कोई हो जाए तो हमारा हाल कैसा होगा। सुनो 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 सब सुनो, कुछ नहीं हुआ है। পরের দিন গান্ধীজিও বলেন যে যিনি এটি করেছেন সেই ভাইটিকে আমাদের ঘৃণা করার প্রয়োজন নেই। তিনি পুলিশকে বলেন তাকে হয়রানি না করতে এবং তিনি চান যে সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুক তাকে সৎ পথে পরিচালিত করার জন্য। তাদের হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গডসে এবং আপ্তে মুম্বাইয়ে ফিরে যান। 23 জানুয়ারি 1948 দুজন মিলে সিদ্ধান্ত নেন যে এখন গডসে নিজেই গান্ধীকে হত্যা করবে। আপ্তে এবং কারকারে সেখানে সমর্থন দিতে যাবে, কিন্তু এখন পুলিশ ইতিমধ্যে তাদের খুঁজছিল। পাওয়া পুলিশের জিজ্ঞাসাবাদে সবকিছু বলে দেয়। আহমেদনগরের কারকারে এবং পুনের সংবাদপত্র হিন্দু রাষ্ট্রের সম্পাদক, প্রকাশক এবং সম্পাদকের ছোট ভাই গান্ধীকে হত্যার পরিকল্পনা করছিলেন। তিনি তাদের দাড়িওয়ালা অস্ত্র সরবরাহকারী এবং তার কর্মচারীর সম্পর্কেও জানায়। এরপর গডসে, আপ্তে এবং কারকারে গোপনে কাজ করতে শুরু করেন। 25 জানুয়ারি তারা এলিফ্যান্টস্টোন হোটেলে মিলিত হন। গডসে অনুভব করেন যে তার কাছে থাকা রিভলভার যথেষ্ট কার্যকর হবে না, তাই তিনি গোয়ালিয়রে যান এবং সেখানে পারচুর তার জন্য একটি সম্পূর্ণ লোডেড স্বয়ংক্রিয় ব্যারেটা পিস্তল ব্যবস্থা করে রেখেছিল। সন্ধ্যায় কারকারে গান্ধীর প্রার্থনা সভায় নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করতে যান। পরের দিন 23 জানুয়ারি বিকেল 5টায় গান্ধীর প্রার্থনা সভা শুরু হতে যাচ্ছে। গডসে 10 মিনিট আগে পৌঁছান। সেদিন গান্ধীর 4:30-এ সর্দার প্যাটেলের সাথে একটি বৈঠক ছিল। বৈঠকটি 5:10-এ শেষ হয়। ঠিক তখন গুজরাটের কাথিয়াওয়াড়ের দুই নেতা তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তার নাতনি মনু জিজ্ঞেস করেন যে তিনি তাদের সাথে দেখা করবেন কিনা। এই উত্তরে গান্ধী তাকে বলেন যে যদি তিনি বেঁচে থাকেন তাহলে তারা প্রার্থনার পর তার সাথে কথা বলতে পারেন। যখন গান্ধীজি বের হন, তিনি অলরেডি 15 মিনিট লেট ছিলেন। তিনি তার নাতনি মনুর এবং আভার কাঁধে হাত রেখে এই প্রার্থনা সভায় প্রবেশ করেন। এর মধ্যে গডসে গান্ধীর কাছে পৌঁছান। তিনি গান্ধীর পায়ে হাত ছোঁয়ার ভান করেন। মনু তাকে থামানোর চেষ্টা করেন, এই বলে যে তারা অলরেডি দেরি করে ফেলেছে। সেই সময় গডসে মনুকে ধাক্কা দিয়ে পরপর 3টি গুলি চালিয়ে দেয়। গান্ধীজির মুখ থেকে শুধু এই কথাটাই তখন বের হয়েছিল যে হে রাম। কি দুর্ভাগ্য দেখুন, সেই সকালে গান্ধীজি মনুকে বলেছিল যদি কেউ আমার উপরে গুলি চালিয়ে দেয় আর আমি ভগবানের নাম নিয়ে মারা যাই তাহলে তুমি সবাইকে বলবে যে হ্যাঁ তিনি সত্যিকারের মহাত্মা ছিলেন। গান্ধী গুলিবিদ্ধ হওয়ার পর নিকটবর্তী পুলিশ কর্মকর্তারা গডসেকে আটক করেন, কিন্তু আপ্তে এবং কারকারে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। যখন গান্ধীর হত্যার খবর ছড়িয়ে পড়ে সমগ্র জাতি হতবাক হয়ে যায়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন আমাদের জীবনে আলো নিভে গেছে এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়েছে। এটিরও অরিজিনাল অডিও রয়েছে, আপনারা শুনতে পারেন। The light has gone out of our lives and there is darkness everywhere. যখন জানা যায় যে হিন্দু মহাসভা এবং নাথুরাম গডসে এই হত্যার পিছনে ছিল, সাহারকার সদনের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়। তারা ভবনটিতে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ সঠিক সময়ে হস্তক্ষেপ করে এবং ভিড়টিকে থামিয়ে দেয়। নাগপুরে আরএসএস সদর দপ্তর এবং গোলওয়ালকারের বাড়িতে পাথর নিক্ষেপ করা হয়। দেশ জুড়ে আরএসএস এবং হিন্দু মহাসভার অফিসগুলোতে হামলা হয়।
তাদের সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। গডসে এবং সাভারকারের মতো লোকেরা ভেবেছিল যে গান্ধীকে হত্যা করে তারা হিন্দুদের নিজেদের পাশে আনবে এবং মানুষ তাদের সমর্থন করবে, কিন্তু ফলাফল ছিল বিপরীত। গান্ধীকে আরও মহান করে তোলেন এবং তার মতাদর্শকে আরও শক্তিশালী করলো। আরএসএস এবং হিন্দু মহাসভার সদস্যরা স্বপ্নেও ভাবেনি যে জনসাধারণ তাদের প্রতি এত উগ্র হয়ে উঠবে। 24 ঘন্টার মধ্যে তাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তারা নিজেদের বাঁচানোর উপায় খুঁজছিল। 31শে জানুয়ারি 1948 গোলওয়ালকারের একটি লিখিত বিবৃতি প্রকাশিত হয়, যেখানে তিনি গান্ধীকে মহান মহাত্মা বলে অভিহিত করেন। তিনি গান্ধীর সমর্থক হওয়ার ভান করেন, কিন্তু এই হত্যার আগে তিনি গান্ধীর বিরুদ্ধে বিষাক্ত মন্তব্য করতেন এবং আরএসএস নিজেদের রক্ষা করতে বলেছিল যে তারা গান্ধীর আদর্শে বিশ্বাসী। 31শে জানুয়ারি যখন পুলিশ সাভারকারের বাড়িতে যায়, সাভারকার সিআইডির উপকমিশনারকে জিজ্ঞেস করেন যে তারা কি তাকে গ্রেপ্তার করতে এসেছে, কিন্তু পুলিশ সেখানে অনুসন্ধানের জন্য ছিল। আরএসএস এবং হিন্দু মহাসভা গডসেকে সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেছিল যে তিনি তাদের সদস্য নন। গডসে প্রথমে তগলুক রোড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা প্রাথমিক প্রশ্ন করে। এরপর তাকে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। 31শে জানুয়ারি তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় এবং পরে পুলিশ হেফাজতে পাঠানো হয়। সেদিন সন্ধ্যা থেকে গডসে অস্বস্তি অনুভব করতে শুরু করে। তিনি ভাবেন যে গান্ধীকে হত্যা করার পর তিনি একজন নায়ক হয়ে উঠবেন এবং হিন্দু ও শিখ শরণার্থী তাকে সমর্থন করবে, কিন্তু এরকম কিছুই ঘটেনি। যারা আগে গান্ধীর বিরুদ্ধে ছিল তারা এই ঘটনার পর গান্ধীর সমর্থনে কথা বলা শুরু করে। 4ই ফেব্রুয়ারি 1948 সর্দার প্যাটেলের সিদ্ধান্তের ভিত্তিতে ভারত সরকার সারা দেশে আরএসএসকে নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা পরের বছর 1949 সালে তুলে নেওয়া হয়, শর্ত সাপেক্ষে যে আরএসএস রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। এটি ভারতীয় সংবিধান গ্রহণ করে শুধুমাত্র একটি সাংস্কৃতিক সংগঠন হিসাবে কাজ করবে। কিন্তু আকর্ষণীয়ভাবে এটি 26শে জানুয়ারি 2002-এ আরএসএস সদর দপ্তরে প্রথমবারের মতো ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে তারা শুধুমাত্র তাদের নিজেদের গেরুয়া পতাকা উত্তোলন করত। জামশেদ দোরাব নগরওয়ালা, বোম্বে সিআইডির উপকমিশনার, একই ব্যক্তি যিনি 20 জানুয়ারি পাওয়াকে গ্রেপ্তার করেছিলেন, তারই দল বাডগেকে গ্রেপ্তার করে 31শে জানুয়ারি সকাল 5:30-এ। 5ই ফেব্রুয়ারির মধ্যে তারা গোপাল গডসেকেও খুঁজে পায়, কিন্তু আপ্তে এবং কারকারে এখনও পলাতক ছিল। এদিকে নাথুরাম পুলিশকে আপ্তের প্রেমিকা মনোরমার কথা জানায় এবং মনোরমাকে ট্র্যাক করে পুলিশ আপ্তে এবং কারকারেকেও খুঁজে পায়। অবশেষে নাথুরাম, আপ্তে, কারকারে, গোপাল, পাওয়া, বাডগে এবং শঙ্কর সব জেলে ছিল। 27শে ফেব্রুয়ারি 1948 গৃহমন্ত্রী বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরুকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি বলেন যে তিনি বাপুর হত্যার মামলার পর প্রতিদিন আপডেট নিচ্ছেন। তিনি লেখেন যে সাভারকারের অধীনে হিন্দু মহাসভার উগ্রপন্থী শাখা এই হত্যার ষড়যন্ত্রের পিছনে ছিল এবং তারা এটি বাস্তবায়ন করেছিল। এরপর সাভারকারকেও গ্রেপ্তার করা হয়। নাথুরামের জিজ্ঞাসাবাদ 4ই মার্চ পর্যন্ত চলতে থাকে এবং 28শে মে গডসে এবং অন্যদের বিচার শুরু হয়। 9 জন অভিযুক্ত রয়েছে। গডসে অভিযুক্ত হত্যাকারী বাম দিকে রয়েছে, তিনি বেশ গম্ভীর ছিলেন। অন্যরা স্পষ্টতই খুব আনন্দিত। বিশেষ আদালতের বিচারক মিস্টার আত্মাচরণ এবং এখানে প্রধান বন্দী নাথুরাম বিনায়ক গডসের আরেকটি ছবি। আদালতে গডসে প্রকাশ করে কেন তারা গান্ধীকে হত্যা করেছিল। তিনি দাবি করেন যে গান্ধী বিভাজনের জন্য দায়ী, যদিও বাস্তবে এটি সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে গান্ধী ছিলেন কয়েকজনের মধ্যে একজন যিনি শেষ মুহূর্ত পর্যন্ত বিভাজনের বিরুদ্ধে ছিলেন। আপনারা ইতিমধ্যে এটি জানেন। যদি না জানেন তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি বিভাজনের সাথে সম্পর্কিত ইতিহাসটি বিস্তারিত আলোচনা করে একটি আলাদা ভিডিও বানিয়ে দেব। 3 জুন 1947 যেদিন বিভাজনের ঘোষণা করা হয়, সেদিন গান্ধীজি রাজেন্দ্র প্রসাদকে বলেছিলেন, আমি এই পরিকল্পনায় কেবল মন্দ দেখতে পাচ্ছি। যদিও সত্য হলো যে সাভারকার, যাকে নাথুরাম গডসে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন, 1943 সালে বলেছিলেন যে তার জিন্নার 2 জাতির তত্ত্বের সাথে কোনো সমস্যা নেই। যদি গডসে সত্যি এই কারণটিতে বিশ্বাস করতেন, তাহলে তিনি প্রথমে তার গুরু সাভারকারকে গুলি করতেন, তারপর জিন্নাকে মারত। তিনি যে দ্বিতীয় কারণটি উল্লেখ করেছিলেন তা হলো যে গান্ধীজি তার অনির্দিষ্টকালের অন্বেষণ করেছিলেন কারণ তিনি চান ভারতীয় সরকারের কোষাগার থেকে পাকিস্তানকে 55 করোড় দেওয়া হোক। এটি ছিল ভিত্তিহীন। বাস্তবে গান্ধীর অনির্দিষ্টকালীন অন্বেষণ 2 ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রচারের জন্য ছিল। গান্ধীর সর্বশেষ অন্বেষণের 5ম দিনে প্রায় 3 লক্ষ মানুষের একটি ভিড় দিল্লিতে জড়ো হয় একটি বিশেষ সভার জন্য, যা পরিচালনা করবেন মৌলানা আজাদ, ভারতের ডোমিনিয়নের সরকারের শিক্ষামন্ত্রী। তিনি গান্ধীর অন্বেষণ ভঙ্গের শর্ত ঘোষণা করেন, যা হিন্দু মুসলিম শান্তি প্রতিষ্ঠার জন্য নেওয়া হয়েছিল। যখন ভারত সরকারের প্রকাশিত প্রেস নোটে গান্ধীজি দ্বারা পাকিস্তানকে 55 করোড় দেওয়ার জন্য কিছুই উল্লেখ করা নেই। গডসে যে অন্বেষণটির কথা বলেছিলেন সেটি জানুয়ারি 1948-এ অনুষ্ঠিত হয়েছিল, অথচ তারা জুলাই 1947 থেকেই গান্ধীকে হত্যার প্ল্যান করেছিল। গডসে আদালতে যে তৃতীয় কারণটি উল্লেখ করেছিলেন তা হলো যে গান্ধী ছিলেন অ্যান্টি হিন্দু। এ বিষয়ে আর কি বলবো। গান্ধী তার পুরো জীবন হিন্দু ধর্ম পালন করেছেন। তার সভা বৈঠক বইয়ে তিনি সর্বদা ভগবত গীতার শিক্ষার কথা বলতেন।
অথচ এমন একজন ব্যক্তি তাকে অ্যান্টি হিন্দু বলছিল, যিনি অস্ত্র লুকানোর জন্য হিন্দু মন্দির ব্যবহার করছিল। ডক্টর রাম মনোহর লোহিয়া 1950 সালে এ বিষয়ে লিখেছিলেন, গান্ধীর হত্যার বিষয়টি তার হিন্দু মুসলিম বিভাজনের অবস্থানের সাথে সম্পর্কিত ছিল না। বাস্তবে এই লড়াই ছিল উগ্র হিন্দুদের এবং উদার হিন্দুদের মধ্যে। গান্ধীর মতো হিন্দুরা সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্বে বিশ্বাস করতেন, সব জাতি এবং নারীদের সমানভাবে আচরণ অধিকার দিতে চান। এই ভাবনাটাই উগ্র হিন্দুদের রাগিয়ে দিয়েছিল। তারা জাতিভেদ ব্যবস্থা চালিয়ে যেতে চেয়েছিল, যেখানে ব্রাহ্মণরা শীর্ষে এবং দলিতরা নিচে থাকবে, যেখানে নারীরা পুরুষদের দ্বারা দমন হতে পারে। হিন্দু ধর্ম রক্ষার ছদ্মবেশে তারা আসলে জাতিভেদ ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করছিল। আপনি আজও আমাদের দেশে একই সংগ্রাম দেখতে পাচ্ছেন। একদিকে আমাদের সাধারণ হিন্দুরা, যারা শান্তি এবং সুখে বাঁচতে চান, তারা সহিষ্ণুতা এবং সমতার উপর বিশ্বাস করেন, তারা জাতিভেদ ব্যবস্থা অনুসরণ করেন না। অন্যদিকে আপনি গডসের মতো উগ্র হিন্দুদের দেখতে পাবেন। আপনি তাদের অনলাইনে ট্রোল হিসেবে কাজ করতে দেখতে পাবেন। তারা অশালীন ভাষা ব্যবহার করে, নারীদের প্রতি বিভিন্ন হুমকি দেয় এবং জাতিবাদের উপর বিশ্বাস করে। এরাই সেই লোকেরা যারা একটি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখে এবং মুসলিম, খ্রিস্টান, শিখ এবং নিচু জাতির মানুষের বিরুদ্ধে বিষ ছড়ায়। তারা এতটাই ব্রেন ওয়াশ করা যে তাদের মতে প্রথম শ্রেণীর হিন্দুরাও অ্যান্টি হিন্দু। গডসেও একইভাবে ব্রেন ওয়াশড হয়েছিল এবং প্রসিকিউশনের জন্য এটি প্রমাণ করা কোনো অসুবিধাই হয়নি যে গডসে এই ষড়যন্ত্রের পিছনে ছিল। কিন্তু এই বিচার চলাকালীন সাভারকার যে এই ষড়যন্ত্রে জড়িত তা প্রমাণ করা কঠিন হয়ে পড়েছিল। নিজেকে রক্ষা করার জন্য সাভারকার বলেছিলেন যে তিনি অসুস্থ ছিলেন এবং 1 বছরেরও বেশি সময় ধরে গডসে এবং আপ্তের সাথে দেখা করেননি। যখন বার্ডগে পুলিশের গোপন তথ্যদাতা হয়ে ওঠে, তিনি সাভারকারের এই ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ দেওয়ার জন্য অনেক ঘটনার কথা বলেন, যেমন সাভারকার সদনে অস্ত্র লুকানোর চেষ্টা করা, দিল্লিতে যাওয়ার আগে সাভারকারের সাথে দেখা করা এবং তিনি তাদের বিজয়ী হয়ে ফিরে আসার জন্য বলেছিলেন। এছাড়াও অভিনেত্রী শান্তা মোদক, যিনি গডসের সাথে ট্রেনে দেখা করেছিলেন, তিনি সাক্ষ্য দেন যে তিনি গডসে এবং আপ্তেকে সাভারকারের সদনে নামিয়ে দিয়েছিলেন। কিন্তু এই বিচারকের বিশ্বাস ছিল যে শুধুমাত্র বার্ডগে এর কথার উপর ভিত্তি করে সাভারকারকে শাস্তি দেওয়া যাবে না। সাভারকারের দেহরক্ষক বোম্বে পুলিশের কাছে তার বিবৃতি দেন যে গডসে, আপ্তে এবং কারকারে জানুয়ারিতে 3 বার সাভারকারের সাথে দেখা করতে এসেছিল। সাভারকারের সচিবও একটি বিবৃতি দেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে কারকারে এবং একটি পাঞ্জাবি ছেলে এবং জানুয়ারির মাঝামাঝি গডসে এবং আপ্তে সাভারকারের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তাদের মধ্যে কেউই আদালতে সাক্ষ্য দেননি। তাই সাভারকার সমস্ত ধরনের শাস্তি এড়াতে সক্ষম হন। এই মামলায় গডসে এবং আপ্তেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সাভারকার মুক্তি পায় এবং অন্য 5 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাদের 10 ফেব্রুয়ারি 1949-এ দণ্ডিত করা হয়। গডসে 22 ফেব্রুয়ারি পূর্ব পাঞ্জাব হাইকোর্টে এই বিষয়ে আপিল করেন। হাইকোর্টের বিচারক জিডি খোসলা, যিনি গডসের মামলার সভাপতিত্ব করেন, পরে তার বই মার্ডার অব দ্য মহাত্মা লেখেন। গডসে প্রায়ই কাঁপতেন, তার আচরণে ভয় এবং উদ্বেগ প্রকাশ পেত। তিনি সাহসের ভান করার চেষ্টা করতেন, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপত। তিনি তার শক্তি হারিয়ে ফেলেছিলেন, এসব লিখেছিলেন। 17 মে হাইকোর্টে যুক্তিতর্ক শেষ হওয়ার পর গডসের কাছে মহাত্মা গান্ধীর পুত্র রামদাস গান্ধীর থেকে একটি চিঠি আসে। এই চিঠিতে তিনি বলেন যে তিনি ভারতের গভর্নর জেনারেলকে অনুরোধ করেছেন যাতে গডসেকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। জবাবে গডসে বলেন যে তিনি একজন মানুষ হিসেবে তার অনুভূতি প্রকাশ করার জন্য রামদাস এবং তার পরিবারের প্রতি যে ক্ষত তিনি দিয়েছেন তার জন্য তার কাছে কোনো শব্দ নেই, যা তার বাবার দুঃখজনক মৃত্যুর কারণে হয়েছে। গডসে তার মৃত্যুদণ্ডের আগে রামদাসের সাথে দেখা করতে চেয়েছিলেন। ধীরেন্দ্র ঝায়ের লেখা বই গান্ধীর হত্যাকারীতে লিখেছেন যে গোপাল গডসে পরে লিখেছিলেন যে যদি হৃদয় পরিবর্তন ঘটানো গান্ধীবাদের একটি প্রধান নীতি হয়, তাহলে মৃত্যুদণ্ড না দেওয়ার মাধ্যমে এটি অনুসরণ করা উচিত। নাথুরাম গান্ধীর সমর্থকদের কাছ থেকে এমন একটি প্রচেষ্টার জন্য অপেক্ষা করছিল। এগুলি হতাশাজনক প্রচেষ্টা ছিল, যা গান্ধীর হত্যার পর গান্ধীর মতাদর্শ ব্যবহার করে তার হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছিল। এটি আবার প্রমাণ করে যে যদিও গান্ধীকে গডসে হত্যা করেছিল, কিন্তু সবশেষে গান্ধী জিতেছিলেন। 22 জুন হাইকোর্ট মৃত্যুদণ্ড বজায় রাখে। এরপর গডসে তার জীবন বাঁচানোর জন্য ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আপিল করেন, কারণ এই সময়ে ভারত এখনও একটি ব্রিটিশ ডোমিনিয়ন ছিল এবং এটি ভারতীয়দের জন্য চূড়ান্ত আপিল আদালত ছিল। কিন্তু অক্টোবর 1949-এ এমনকি প্রিভি কাউন্সিলও গডসের আপিল খারিজ করে। নভেম্বর 1949-এ এলজি ঠাট্টে গান্ধীকে হত্যার 1944 সালের চেষ্টা মামলায় গডসের সহযোগী ছিলেন। তিনি ভারতের গভর্নর জেনারেলকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি অনুরোধ করেন যে গডসে এবং আপ্তেকে গান্ধীর অনুসারী সর্বদয়া সমাজের তত্ত্বাবধানে রাখা হোক, যাতে গডসে এবং আপ্তেকে সংস্কার করা যায়। এটি দেখায় যে গডসের সঙ্গীরা গডসেকে গান্ধীর পথ অনুসরণ করাতে
চেষ্টা করেছিলেন যাতে তার জীবন বাঁচানো যায়। কিন্তু একটি প্রশ্ন ছিল যা উত্তরহীন রয়ে গেল। গান্ধীকে হত্যার জন্য গডসেকে ফাঁসি দেওয়া উচিত কিনা, কারণ গান্ধী বেঁচে থাকলে তিনি এর বিরুদ্ধে থাকতেন, যেভাবে তিনি তার উপর হওয়া আগের হত্যার মোকাবিলা করেছিলেন। তখন এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল গান্ধীর অন্যতম মহান অনুসারী কিশোরলাল মাসরুওয়ালার দ্বারা। গান্ধীর দ্বারা শুরু করা হরিজন পত্রিকায় একটি আর্টিকেলে তিনি বলেছিলেন যে যদি আমরা গান্ধীর নীতির ভিত্তিতে দেখি, মহাত্মা গান্ধীর হত্যাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া তার মহিমা থেকে দূরে সরিয়ে দেবে, তাই তার হত্যাকারীদের বাঁচিয়ে রাখা সর্বোচ্চ দয়া হবে। তাতে এটি সরকারের অক্ষমতা হিসেবে পরিচয় দিতে পারে এবং এটি মৃত্যুদণ্ডের সাজাটি শেষ হিসেবে দেখা যেতে পারে, বা মৃত্যুদণ্ড দেওয়া উঠেই যাচ্ছে বলা যায়। কারণ যদি গডসেকে বাঁচতে দেওয়া হয় এবং ভবিষ্যতের হত্যাকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে এটি কেমন হয়? ভবিষ্যতের সাথে ভুল করা হবে। তার মানে এটাও দাঁড়াতে পারে যে যারা অহিংসার প্রচার করে তাদের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে না। তাই শুধুমাত্র যদি ভারতীয় সরকার গডসেকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে মৃত্যুদণ্ড এর সাজা দিলেও কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না। এই আর্টিকেলটির পর মৃত্যুদণ্ডের বিষয়ে বিতর্ক শেষ হয়ে যায় এবং গডসেকে 15ই নভেম্বর 1949-এ ফাঁসি দেওয়া হয়। জাস্টিস জিডি খোসলা তার বইতে লিখেছেন যে জেলে গডসে তার জীবনের শেষ দিনগুলোতে তার নিজের কাজের জন্য অনুতাপ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে যদি তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি তার বাকি জীবন শান্তির প্রচার এবং তার জাতির সেবা করতে ব্যয় করবেন। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেয় যে গান্ধীজি বিজয়ী, গান্ধীজির মতাদর্শ জিতেছে। বিশ্বের অন্যতম একজন মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন গান্ধীজির সম্পর্কে বলেছিলেন যে আগামী প্রজন্মগুলি খুব কমই বিশ্বাস করবে যে এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে হাঁটতেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। ऐसे ही डर जाएंगे तो सचमुच यहाँ कोई हो जाए तो हमारा हाल कैसा होगा? सुनो सुनो सुनो, सब सुनो, कुछ नहीं हुआ है। The light has gone out of our lives and there is darkness everywhere.